আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 27 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে প্রদেশ কংগ্রেস সভাপতির সফর ঘিরে শক্তি প্রদর্শনের টিকিট প্রত্যাশীরা। দলের টিকিট নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, বিধায়কদের বার্তা দিলীপের। হরিদ্বারে মানসা দেবী মন্দিরে পদপিষ্টে মৃত অন্তত 6, আহত বহু। কনকপুরে বাড়ির সামনের রাস্তা থেকে রয়্যাল এনফিল্ড বাইক চুরি। রক্তমাখা টাকার পিছনে ছুটছে। এশিয়া কাপে ভারত পাক ম্যাচ নিয়ে বিসিসিআইকে তুলোধুনা অশ্বিনদের। বেনজির সংঘাত, রাজ্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল, উত্তেজনা তুঙ্গে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, 147 মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল এয়ার ইন্ডিয়া। বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, মণিপুরে যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এবং সর্বশেষ খবরটি হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ আইসল্যান্ড, যেখানে পুলিশ বন্দুক বহন করে না, শিক্ষা বিনামূল্যে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও হাইলাকান্দিতে যেন শুরু হয়ে গেছে প্রার্থী বাছাইয়ের অঘোষিত প্রতিযোগিতা। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি জেলায় সফরে এলে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায় দলীয় সম্ভাব্য প্রার্থীদের শক্তি প্রদর্শনের এক অনন্য চিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর এই প্রথম গৌরব গগৈ হাইলাকান্দি সফরে আসেন। তার আমার বুথ আমার দাবি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জনসংযোগ কেন্দ্রিক কর্মসূচিকে ঘিরে জেলায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রত্যাশার ছাপ। তবে মূল উদ্দেশ্য জনমতের কথা শোনা হলেও এই সফর ঘিরে কংগ্রেসের টিকিট প্রত্যাশী নেতাদের শক্তি প্রদর্শন স্পষ্টভাবে চোখে পড়ে। গৌরব বিকেল 4:30টায় জেলায় প্রবেশ করেন দলেশ্বর বাইপাসের 0 পয়েন্ট দিয়ে। সেখানেই বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সমর্থকদের উপস্থিতি নজর কেড়ে নেয়। এলাকা মুখরিত হয়ে ওঠে খলিল জিন্দাবাদ স্লোগানে। এরপর জানকিবাজারে পৌঁছালে সেখানে দেখা যায় কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সমর্থকদের ব্যানার, পোস্টার ও ব্যান্ড পার্টি নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে। সমর্থকদের মুখে শোনা যায় বদরুল জিন্দাবাদ ধ্বনি। জেলার একাধিক স্থানে একই চিত্র ছিল, যেখানে সম্ভাব্য প্রার্থীরা তাদের অনুসারীদের মাধ্যমে নিজেদের শক্তির পরিচয় দেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে গৌরব গগৈ সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এসেছেন, কিন্তু তার সফরকে ঘিরে শুরু হয়ে গেছে প্রার্থী নির্বাচনের জন্য আগাম প্রচার। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর ও কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে আগামী নির্বাচনে টিকিট পেতে একাধিক ব্যক্তি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। স্থানীয়দের মধ্যে যাদের অনেককেই আগে সমাজসেবামূলক কর্মকাণ্ডে কখনো দেখা যায়নি, তারাও এখন টিকিটের দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন। রাজনীতির মধ্যে এই আগাম প্রতিযোগিতা কংগ্রেসের ভিত মজবুত করছে না দুর্বল তা সময় বলবে। তবে গৌরব গগৈর এই সফরে হাইলাকান্দিতে কংগ্রেসের অভ্যন্তরীণ ফলাবদলের আভাস অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। পরবর্তী খবর, দলের টিকিট নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, বিধায়কদের বার্তা দিলীপের। কোনো রাজনৈতিক আভাস ইঙ্গিত নয়, একেবারে সুস্পষ্ট ভাষায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া বুঝিয়ে দিলেন 26-এর বিধানসভা ভোটে দলের প্রত্যেক বিধায়কের প্রার্থিত্ব পাওয়া নিশ্চিত নয়। কিছুদিন আগে বিজেপির চিন্তন বৈঠকে স্থির হয়েছে দলের প্রত্যেক বিধায়ক টিকিট পাবেন না, কিন্তু কারা বঞ্চিত হবেন সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটি শব্দ তখন উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং দিলীপ শইকিয়া। কিন্তু দিলীপ শইকিয়া সাফ জানিয়েছেন 26-এ প্রার্থিত্ব নিয়ে যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হন দলের বিধায়করা। শইকিয়ার বক্তব্য, মুখ্যমন্ত্রীর ভাষা আলবত বুঝেন বিধায়ক, বুঝেন তার কাজের ধরনও, সেজন্যই ভোটের টিকিট নিয়ে কোনো বিধায়কের অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করা উচিত। রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেছেন, লিখে রাখুন, অন্তত 10 বিধায়ক টিকিট পাবেন না। বরাকের 2-3 জন বিধায়কের হাতও খালি থাকবে। বিজেপির অন্দরে জোর চর্চা, এবার রাজদীপগোলা প্রার্থিত্ব পাবেন। প্রার্থী তালিকা ঘোষণার পর মুখ পাংশুটে হবে মিহিরকান্তি সোমের। শিলচর নিয়েও ভাবছেন দলের নেতৃত্ব, তবে এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা নেই। বিজেপির একাংশ বিধায়ক টিকিট নিয়ে তটস্থ। শোনা কথা, লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্র ঘনিষ্ঠ মহলে বলেছেন তার প্রোগ্রেস রিপোর্ট নিয়ে বিজেপি নেতৃত্ব যে অসন্তুষ্ট তার একটা ইঙ্গিত তিনি পেয়েছেন। এমন আরও কয়েকজন বিধায়ক আছেন যারা 26-এর ভোটে প্রার্থিত্ব নিয়ে দোলাচলের মধ্যে রয়েছেন। দলের রাজ্য সভাপতিও এদিন বলেন, বিজেপিতে মুখ দেখে প্রার্থিত্ব দেওয়ার চল নেই,
গত 5 বছরে কে কেমন কাজ করেছেন সেটা দেখেই টিকিট দেওয়া কিংবা না দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী খবর, শিলচর শহরের কনকপুর এলাকায় ঘটে গেল বাইক চুরির ঘটনা। বাড়ির সামনের রাস্তা থেকে চুরি হয়ে যায় একটি রয়্যাল এনফিল্ড মডেলের বাইক। বাইকের মালিক শিলচর থানার অন্তর্গত কনকপুর দ্বিতীয় খণ্ডের মজুমদার লেনের বাসিন্দা শামসের উদ্দিন। তিনি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। অভিযোগপত্র অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক 11:30 নাগাদ তিনি তার ব্যক্তিগত রয়্যাল এনফিল্ড মেটেওর 350 বাইকটি নম্বর AS11Z3019 তার বাড়ির সামনের রাস্তায় যথারীতি তালা মেরে করে ঘুমাতে যান। কিন্তু শনিবার সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান বাইকটি জায়গায় নেই। তিনি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও বাইকটির সন্ধান পাননি। পরবর্তী খবর, হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্টে মৃত অন্তত 6, আহত বহু। মর্মান্তিক, উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন মানুষ, আহত হয়েছেন অন্তত 35 জন। আজ সকালে মন্দিরে প্রচুর ভিড় জমেছিল, সেই ভিড়ের মাঝে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার পর গড়বাল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। সে সময় হঠাৎ ভিড়ের চাপে সিঁড়ির অংশে পদতোলনের ঘটনা ঘটে। হরিদ্বারের পুলিশ সুপার প্রমেদ সিং ডুবল জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের মধ্যে 35 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 6 জনকে মৃত বলে ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। উদ্ধার কাজে এসডিআরএফ ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, তিনি ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী খবর, রক্তমাখা টাকার পিছনে ছুটছে। এশিয়া কাপে ভারত পাক ম্যাচ নিয়ে বিসিসিআইকে তুলোধুলা অশ্বিনদের। এশিয়া কাপের সূচি ঘোষণা হতেই তুপের মুখে পড়ল বিসিসিআই। বিরোধী সাংসদ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত। পহেলগাঁওয়ে জঘন্য হামলার নেপথ্যে পাক যুগ স্পষ্ট। হামলার পর 2 মাসের বেশি সময় কেটে গেলেও জঙ্গিদের ধরা যায়নি। তারপর কেন পাকিস্তানের সঙ্গে খেলছে ভারত, এই প্রশ্ন তুলেই বোর্ডকে তুপ দেখেছেন বিরোধীরা। শনিবার কার্গিল বিজয় দিবসেই এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাক ম্যাচ। কিন্তু সূচি প্রকাশ্যে আসতেই তুপ দেখেছেন মোহাম্মদ আজহার উদ্দিন থেকে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। অশ্বিনের কথায়, দিন কয়েক আগেই লিজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারতীয় দল, তাহলে এশিয়া কাপে কেন 2 দলকে খেলানো হলো? এই টুর্নামেন্টে বেশি আর্থিক লাভ বলেই কি পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত? অন্যদিকে আজহার উদ্দিন বলেন, আমার মনে হয় যদি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না হয় তাহলে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়। বিসিসিআইয়ের তরফে এশিয়া কাপ নিয়ে এখনো কিছু বলা হয়নি, কিন্তু ক্রিকেট বোর্ডকে তুলোধনা করেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। রাজ্যসভার সাংসদের কোথায়, বিসিসিআইয়ের মনে রাখা উচিত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠে কোনো রকম সম্পর্ক তৈরি হলে আমরা ভারতীয়রা তীব্র প্রতিবাদ করব। ভারতীয় সেনার রক্তের বিনিময়ে নিজেদের ফায়দা তোলা বন্ধ করুন। আমাদের সিডিএস বলেছেন যে অপারেশন সিন্দুর এখনো চলছে আর বিসিসিআই রক্তমাখা টাকার পিছনে ছুটছে। একই সুর শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ সুখদেব ভগতের কণ্ঠেও। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের 2025-এর এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। প্রতিযোগিতা 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। 2 দল মুখোমুখি হবে 14 সেপ্টেম্বর। পরবর্তী খবর, বেনজির সংঘাত। রাজ্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল, উত্তেজনা তুঙ্গে। ফের রাজ্যপাল সংঘাত সপ্তমে। এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত আরও তীব্র আকার নিল। শনিবার রাজভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা রাজ্যপাল না রাজ্য সরকারের, এই প্রশ্নের মীমাংসা করতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। রাজ্যপাল বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বিশ্ববিদ্যালয়ের শেষ কথা বলবে, চ্যান্সেলর নাকি রাজ্য সরকার? এই প্রশ্নে আমি দেশের সর্বোচ্চ আদালতের দিক নির্দেশ চাইব। রাজভবনে রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। যদিও 9 জন উপাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন, অধিকাংশ উপাচার্যই সেই বৈঠকে হাজির ছিলেন না।
রাজভবন সূত্রের দাবি, বেশ কয়েকজন অনুপস্থিত উপাচার্য জানিয়েছেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে তাদের বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়েছে। আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘেরাও বা হুমকির মুখোমুখি হয়েছেন বলেও জানিয়েছেন। অনেকে রাজ্যপালের কাছে আলাদা সময়ে চেয়ে সাক্ষাৎ করতে চেয়েছেন। রাজভবন সূত্রে খবর, উপাচার্যদের এই অনুপস্থিতিকে সহজভাবে দেখা হচ্ছে না। আনন্দ বোস জানান, এই প্রশাসনিক গোলযোগ দূর করার জন্য একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন, তাই আইনি পথে আমি এর সমাধান চাই। পরবর্তী খবর, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া। প্রাথমিক পর্যায়ে 147 জন মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় নিহত 19 জন কর্মীর পরিবারকেও ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে আরও 52 জনের কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাদের পরিবারগুলিকেও ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুজরাট প্রশাসন এই দুর্ঘটনায় 265 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টাটা গ্রুপ দি AI-171 মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করেছে, যা নিহতদের পরিবার পিছু 1 কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পরবর্তী খবর, সেনা এবং পুলিশের যৌথ অভিযানে মণিপুরের 5 জায়গা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শনিবার পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৈবাল, বিষ্ণুপুর এবং কাকচিংয়ে অভিযান চালায় মণিপুর পুলিশ, আসাম রাইফেলস, BSF, CRPF এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ। জানা গিয়েছে সব মিলিয়ে মোট 90টি আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড, মোর্টার শেল সহ প্রায় 728 রকমের গোলাবারুদ উদ্ধার হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে ইম্ফলের 5 জায়গায় যৌথ অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। উদ্ধার হওয়া 90টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে 5টি ইনসাস রাইফেল, 4টি সেলফ লোডিং রাইফেল, 3টি AK সিরিজের রাইফেল, 7টি 303 রাইফেল, 20টি পিস্তল, 4টি কার্বাইন, 8টি সাধারণ রাইফেল, 20টি SBBL এবং বোর অ্যাকশন রাইফেল, 3টি বন্দুক ইত্যাদি। এছাড়াও 21টি গ্রেনেড, মোর্টার শেল, IEDর মতো বিস্ফোরক। গত মার্চ এবং এপ্রিল মাসেও চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, কাংপোকপি, পূর্ব ইম্ফল ও বিষ্ণুপুরে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখনও উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। প্রসঙ্গত 2023 সালের মে মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। ঘটনার জেরে মৃত্যু হয় 200-র বেশি মানুষের। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানোর পাশাপাশি গোটা রাজ্যে লাগু করা হয়েছে আফস্পা, এমনকি ইতিমধ্যে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসনও। কিন্তু তারপরেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুরের একাধিক এলাকা। পরবর্তী খবর, নিরাপদ দেশ এই কথাটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। চুরি, ডাকাতি, মানহানি এবং অসৎ মানুষের ভিড়ে এমন একটি দেশের অস্তিত্ব যেখানে এসবের কিছুই হয় না, তা প্রায় কল্পনার বাইরে। কিন্তু আইসল্যান্ড তেমনই একটি দেশ, যা শুধু পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশই নয়, এখানকার পুলিশও বন্দুক বহন করে না। বিশ্বের 1 নম্বর নিরাপদ দেশ হলো আইসল্যান্ড, ইউরোপের একটি নর্ডিক দেশ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং গ্লোবাল পিস ইন্ডেক্সের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা বিশ্বের 1 নম্বর নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে। পর্যটকরা এখানে নিজেদের সম্পূর্ণ সুরক্ষিত মনে করেন এবং এখানকার বাসিন্দারা পরিবার নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ জীবনযাপন করেন। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী এই দেশের প্রায় 11% এলাকা বরফে ঢাকা। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই দেশটির অস্তিত্ব ঝুঁকির মুখে পড়লেও এখানকার মানুষের জীবনযাত্রা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আইসল্যান্ডের বাসিন্দারা এতটাই শান্তিতে বসবাস করেন যে এখানে পুলিশকে বল প্রয়োগের প্রয়োজন পড়ে না। এখানকার পুলিশ সদস্যরা শুধুমাত্র পেপার স্প্রে এবং লাঠি ব্যবহার করেন, তাদের কাছে কোনো বন্দুক থাকে না। এই ব্যতিক্রমী নিয়মই দেশটিকে বিশ্বের অন্য সব দেশ থেকে আলাদা করে তুলেছে। আশ্চর্যজনকভাবে আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেওয়া হয় না। শিক্ষার্থীদের শুধুমাত্র আবেদন এবং রেজিস্ট্রেশন ফি দিতে হয়। বলা যায় এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। এই উন্নত শিক্ষা ব্যবস্থাই দেশটির সমৃদ্ধির অন্যতম কারণ। আইসল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে মাথাপিছু আয় প্রায় $55,890 PPP এবং জনসংখ্যা খুবই কম। আইসল্যান্ডে সামাজিক সমতারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে সমকামী বিবাহ বৈধ এবং নারী ও পুরুষের জন্য সমান বেতন প্রদানের বিধান রয়েছে। এই ধরনের প্রগতিশীল নীতিগুলো দেশটির শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নত জীবনযাত্রাকে আরও সুনিশ্চিত করেছে। আইসল্যান্ড প্রমাণ করে দিয়েছে যে শুধু আইন বা বল প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতা, শিক্ষা এবং সমতার মাধ্যমে একটি দেশ চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি অর্জন করতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই